দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ছিলেন স্পটলাইটে। বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। অনিয়মের শেষ নেই। এসপি মিজানের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন পুলিশ সদস্যদের। টিসিপির পণ্য আত্মসাতের অভিযোগ। শাশুড়ির দাপটে আতিকের টেন্ডার বাণিজ্য, অসাধু কর্মকর্তাদের সঙ্গে অর্থ ভাগাভাগি। এসি কেনার নামে কয়েক কোটি টাকার লোপাট। আইনজীবী সহকারী থেকে শত কোটি টাকার মালিক হাবিব। সাবেক প্রতিমন্ত্রী শরীফের ব্যক্তিগত সহকারী না হয়ে পান আলাদিনের চেরাগ। জনবল সংকটে বরিশাল সিটি কর্পোরেশনের সেবা ব্যাহত। হাসিনা সরকারের পতনের পর লাপাত্তা কাউন্সিলররা, নগরবাসীর ভোগান্তি। দখলদারের থাবায় অস্তিত্ব সংকটে কুষ্টিয়া জিকে খাল জলাবদ্ধতার কবলে। হাজার হাজার বিঘা ফসলি জমি, দ্রুত খননের দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে আছি আমি ফারজান আলীনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাত ৩:৩০টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯:৩০টায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নিউ ইয়র্ক সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। অধিবেশনের ফাঁকে সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৫৮১ জন শহীদ এবং ৩০,০০০-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটি। বিকেলে টিএসসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারেক রেজা। দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং হাসপাতাল থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হয়, তবে এটি চূড়ান্ত নয় বলে জানিয়ে তারেক রেজা জানান আরও যাচাই বাছাই করে প্রতিনিয়ত তালিকা আপডেট হবে। বিভিন্ন রাজনৈতিক দল শহীদের তালিকা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে নেমেছে অভিযোগ করে এখনই পুরো তালিকা প্রকাশ করা হচ্ছে না বলেও জানান কমিটি। আমাদের যত শহীদ হয়েছেন আমরা এই পর্যন্ত আমাদের শহীদি ডাটা পেয়েছি ১৫৮১ জন। এই প্রত্যেকটি জেলা যে আমাদের ডিসি মহোদয়দেরকে আহ্বান করে যে কমিটিটি আছে সেই কমিটির কাছে আমরা পাঠাচ্ছি। তারা হচ্ছে এবং ডিসি এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএইচএফপি, ইউএনও সবাই আছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই ৭০৮ জনের তালিকাটি আবার বড় হবে ইনশাল্লাহ। অন্তর্বর্তী সরকারকে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর আস্থা ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারের দলবাজ প্রশাসনের কারণে ছোট ছোট বিপর্যয় একসময় সরকারের জন্য মহা বিপদ হয়ে আসতে পারে। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ রাকিব ও শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের পায়রা চত্বর এলাকায় গণসমাবেশ করে বিএনপি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার বিদায়ের কৃতিত্ব দেশের সব মানুষের, বাংলাদেশের সকল মানুষের এই কৃতিত্ব। দেশের শূন্যতায় দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত একটি রোডম্যাপ দেওয়ার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা
বহন করতে সক্ষম নন। পতিত স্বৈরাচারের উচ্ছিষ্টভোগী প্রশাসনের কারণে বড় ধরনের বিপর্যয়ের আগেই অন্তর্বর্তী সরকারকে সাবধান হওয়ার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। তিনি আরো বলেন, জনগণের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া ও অর্থনৈতিক মুক্তির ওপরই গেল 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের সব আত্মত্যাগের সফলতা নির্ভর করছে। রাজনৈতিক অধিকারের পাশাপাশি একইভাবে যেদিন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে, একমাত্র সেদিনই আমাদের শহীদদের 71 সালে স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই ত্যাগ সফলতা লাভ করবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যতে নিরাপদ ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আবেগী নয়, অন্তর্বর্তী সরকারকে জাতির চাওয়া এবং 24 বিপ্লবের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন সরকার জাতির প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদ জানান তিনি। শনিবার সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে কথা বলেন তিনি। এদিকে নড়াইলে জামায়াতের রুকন সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি বিভিন্ন দপ্তর থেকে ফ্যাসিবাদে দোসরদের সরানো হবে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আপনি নির্বাচন কমিশনকে সংস্কার করুন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, অর্থনীতি, শিক্ষা, মৌলিক যে সমস্ত রাষ্ট্রযন্ত্রে 15 বছরের জঞ্জাল বসা বেঁধেছে, এগুলোকে সাফ করে রিফর্ম করে আপনি দ্রুততম সময়ে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে 2-1টা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত না। অনিয়মের শেষ নেই এসপি মিজানুর রহমানের। ঢাকা এবং গোপালগঞ্জে তার ব্যক্তিগত সম্পদ এবং বাড়ির পাহারায় নিয়োগ দিতেন পুলিশ সদস্যদের, এমনকি তাদের দিয়ে করাতেন দিনমজুরের কাজও। পুলিশ লাইন্সে ডিসিপির পণ্য মজুত করে বিক্রি করে দিতেন মোড়ক বদলে। অভিযোগ আছে পুলিশ সদস্যদের বরাদ্দের টাকা আত্মসাৎ করতেন তিনি। মিজানুরের অপকর্ম এবং দুর্নীতি নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জনি এবং মামুন ইসলাম। পুলিশ সুপার মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করেছেন প্রতিনিয়ত। 17তম বিসিএস পুলিশের এই কর্মকর্তা সবশেষ পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন 2006 সালে। এরপর আদালতের নির্দেশে 2022 সালে বনে যান অতিরিক্ত আইজিপি। সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া এই কর্মকর্তা ঢাকা গোপালগঞ্জে গড়েছেন সম্পদের পাহাড়। আছে একাধিক রাইস মিল, এগ্রো ফার্ম ও সার কারখানা। আর ব্যক্তিগত এসব সম্পদ পাহারায় ঢাকা থেকে জোরপূর্বক পাঠাতেন পুলিশ সদস্যদের। আমার গোপালগঞ্জের জন্য 2 মাসের জন্য চালের ফ্যাক্টরিতে কাজ করছি, 2 মাসের জন্য ছিলাম আর কি, জোরপূর্বক দিয়েছিল। তাই আমাদেরকে পুলিশ হিসাবে না, একজন লেবার অর্থাৎ রাজমিস্ত্রি হিসেবে সবসময় সে ব্যবহার করত। ঢাকার মিরপুর ও উত্তরায় বাড়ি রয়েছে মিজানের। পূর্বাচলের প্লটে চলমান বাড়ি নির্মাণ কাজ। এখানেও শ্রমিক হিসাবে দিনমজুরের কাজ করাতেন পুলিশ সদস্যদের। উত্তরা, কেরানীগঞ্জ এবং দিয়াবাড়িতে তার 3-4 জায়গায় 4টা বাড়ি আছে। এই বাড়িগুলো সম্পূর্ণ আমাদের দ্বারা কাজ করাইছে। তার বাসায় যে লেবারের কাজগুলো আছে, ইট, বালি, সিমেন্ট এগুলো উপরে নেওয়া, বিল্ডিংয়ের কাজ করা, এগুলো প্রত্যেকটা কাজ করাইতো। মাটি খোঁড়াতে শুরু করে তার 6 বিল্ডিং পুরো পুলিশ সামলা করি। অভিযোগ আছে বাসার গৃহস্থলী কাজও করাতেন পুলিশদের দিয়ে। অস্বীকৃতি জানালে করা হতো বহিষ্কার, আবার বহিষ্কারাদেশ প্রত্যাহারে নেওয়া হতো টাকা। যারা ক্যাম্পে ছিলাম ওই ক্যাম্প থেকেও লোক ক্লোজ করতো, যদি না আসতাম তাহলে পানিশমেন্ট, সাসপেনশন করতো। আর সাসপেনশন করলে তো আপনার মনে করেন যে 1 লাখ 1.5 লাখ টাকা যাইতো। মুখস্থ একটা শোনাই দেয় যে তুমি সাসপেনশন, এই কথা বলে আমার কাছে 80,000 টাকা নেয়। ওনার একটা সবচেয়ে প্রফিটেবল ব্যবসা ছিল, সাসপেনশন করলে 1 লাখ টাকা নিতেন।
1 লাখ 1.5 লাখ টাকার নিচে সাসপেনশন উইথড্র করতেন না। 2024 সালের জাতীয় নির্বাচন সহ 4 ধাপের উপজেলা নির্বাচনে একাই আত্মসাৎ করেছেন নিজ ফোর্সদের জন্য বরাদ্দ টাকা। এছাড়াও সরকারি টিএ বিল থেকে নিতেন 30% টাকা। একটা 11 লক্ষ টাকার বিল, একটা 9 লক্ষ টাকার বিল, টোটাল 20 লক্ষ টাকা দিয়েছেন। বাকি এখন আমরা 67 লাখ টাকা পাবো। টিএ বিল উনি সর্বনিম্ন আপনার 30 থেকে 35% টিএ বিলে কাটিং দিত। অবৈধ সার কারখানার পাশাপাশি পুলিশ লাইন্সে মিজানের রয়েছে গোডাউন। টিসিবির পণ্য বস্তা পাল্টে বিক্রি করে দিতেন বেশি দামে। প্যাকেজিং করে এগুলান বাহিরে বিক্রি করতো, বিভিন্ন জায়গায় দিত, করতো। এটা তার একটা প্রফিটেবল ব্যবসা ছিল। উনি এটা থেকে ফোর্সের বহুত টাকা করছে। মিজানের এসব অপকর্ম বাস্তবায়নে গড়ে তুলেছেন মিজান স্কোয়াড নামের নিজস্ব বাহিনী, যারা নিয়ন্ত্রণ করত মিজানের অপরাধ সাম্রাজ্য। সরকারি তেল চুরি থেকে শুরু করে মিজানের কথার বাইরে গেলে দেওয়া হতো হত্যার হুমকিও। আমরা যারা একটু কথা বলার সুযোগ পাইছি, আমরা একটু কথা বলছি, আমাদেরকে মারার জন্য তারা 200 লোক রেডি করছে এরকম একটা। এবং তারা যে আমাকে এবং আমার সাথে যারা সৎ স্যার ছিল, স্যার থেকে হুমকি দিয়েছে, সেই হুমকির স্ক্রিনশট আমার কাছে আছে। এসব অপরাধের বিষয়ে জানতে এসপি মিজানের বাসায় দেশ টিভি। তবে চাকরি না থাকলেও তেজগাঁয়ের বাসায় দেখা মিলল পুলিশ সদস্যদের। ওটা হ্যাঁ, চাকরিতে নাই আর কি, এখন কাগজপত্র চলতেছে আর কি, শেষ হওয়া পেনশন বা এসপি মিজানের সাথে কথা বলতে চাইলে বাসায় না থাকার অজুহাতে কথা বলতে রাজি হননি তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শাশুড়ির প্রভাব খাটিয়ে পিডিপির কাজ ভাগিয়ে দিতেন সাবেক এমপি শিরিন আখতারের মেয়ের জামাই আতিক আহমেদ। শুধু তাই নয়, গৃহায়ণ কর্তৃপক্ষের কর্তাদের যোগসাজশে কাজ নিয়ে মোটা অঙ্কের কমিশনও পান গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা। রাজধানীর অফিসার্স ক্লাবের ভবনে এসি কেনার নামে লোপাট করেছেন কয়েক কোটি টাকা। বিস্তারিত উঠে এসেছে শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের চিত্র ছিল প্রকাশ্যে। মন্ত্রী এমপির আত্মীয় থেকে কাজের বুয়াও হয়েছেন শত কোটি টাকার মালিক। সরকারের আমলা থেকে পিয়নও ঘুষ দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন শত শত কোটি টাকা। দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে সরকারি অফিসগুলো। তেমনি এক দপ্তর, গণপূর্ত অধিদপ্তর, যেখানে কিছু অসাধু কর্মকর্তার কুকর্মে কুলসিত পুরো দপ্তর। চলুন দেখে আসা যাক দুর্নীতির একটি নমুনা। রাজধানীর অফিসার্স ক্লাব, যেখানে সেন্টার এসি লাগানোর জন্য সিদ্ধান্ত নেয় গণপূর্ত মন্ত্রণালয়। গেল 9 জুন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে এসির গুণগত মান বিবেচনায় সিদ্ধান্ত হয় আমেরিকান দানাম বুশ ব্র্যান্ডের এসি ব্যবহার করা হবে। নির্দেশনা দিয়ে জারি হয় প্রজ্ঞাপন। সেখানে যেসব ব্র্যান্ডের এসি ব্যবহার করা যাবে না, তার মধ্যে খারাপ ব্র্যান্ড হিসেবে উল্লেখ করা ছিল ক্লিমা ভেনেটার নাম। নবনির্মিত অফিসার্স ক্লাব ঢাকার বহুতল ভবনে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সাপ্লাই ও ইনস্টলেশনের ঠিকাদার হিসেবে কাজ পায় পদ্মা অ্যাসোসিয়েট, যার কর্ণধার মিনারুল আলম। কিন্তু পরবর্তীতে পদ্মা অ্যাসোসিয়েট থেকে সাব ঠিকাদার হিসেবে কাজটি হাতিয়ে নেয় গ্রিনটেক নামে একটি কোম্পানি, যার মালিক বিগত সরকারের মহিলা এমপি ও কেন্দ্রীয় সৈনিক লীগের সভাপতি শিরিন আহমেদের মেয়ের জামাই আতিক আহমেদ। অভিযোগ আছে শাশুড়ির দলীয় প্রভাব ও পিডব্লিউডির অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার আশরাফের মাধ্যমে অর্থের বিনিময়ে কাজটি ভাগিয়েছেন তিনি। এবার দেখা যাক অনিয়মের চক্র কতদূর গড়িয়েছে। আমেরিকা কিংবা ইতালি থেকে দানাম বুশ ব্র্যান্ডের এসি কিনতে হলে নিয়ম অনুযায়ী এলসি খুলতে হয় ওই ব্র্যান্ডের বরাবর। এবার দেশ টিভির হাতে আসে এসি কেনার এলসির কপি। এলসিতে দেখা মেলে ভয়াবহ তথ্য। নিয়ম অনুযায়ী যে ব্র্যান্ডের এসি কেনা হয় সেই কোম্পানির নামে এলসি ওপেন করতে হয়, কিন্তু এলসির কপিতে কোনো ব্র্যান্ডেরই নাম পাওয়া যায়নি। আর দানাম বুশ থেকে পণ্য আনতে হলে এলসি খুলতে হবে যুক্তরাষ্ট্র বা ইতালি কোম্পানির বরাবর। তবে দেশ টিভির হাতে আসা এলসির কপিতে দেখা যায় সিঙ্গাপুরের নাম। 17 কোটি টাকার প্রকল্প হলেও দুটি এলসিতে দেখা যায় মাত্র $2,20,060, অর্থাৎ মোট 2,75,07,500 টাকার এলসি খুলেছে গ্রিনটেক। তার মানে এর থেকে বেশি টাকার পণ্য আনছেন না তারা, যদিও আন্তর্জাতিক বাজারে দানাম বুশ ব্র্যান্ডের পণ্যের দাম এর থেকে কয়েক গুণ বেশি। অবশ্য এ নিয়ে মুঠোফোনে গ্রিনটেকের কর্ণধার আতিক নিজের অপরাধ ঢাকতে বলেন সিঙ্গাপুর হয়েই এসির প্রোডাক্ট আনবেন তারা। এলসির বিষয়টিও এড়িয়ে যান তিনি। এলসি এগুলোর ব্যাপারে আপনি বেটার হলো যে আপনি পদ্মাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এলসি গুলো তো পদ্মা ওপেন করছে। অভিযোগ আছে এই বাজেটের ভাগবাটোয়ারায় আছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলমগীর, তার সাথে রেখেছেন নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুল আলমকে। প্রজ্ঞাপনের বাইরে এসির প্রোডাক্ট আমদানি করতে সিঙ্গাপুরে এলসি খুললেও
গ্রিনটেক নিয়ে নীরব এই প্রকৌশলীরা। এ নিয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলমগীরকে। একই সাথে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হয়নি নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আইনজীবী সহকারী থেকে ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ব্যক্তিগত সহকারী হয়ে শত কোটি টাকার মালিক বনে গেছেন হাবিবুর রহমান হাবিব। ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে টাকা উপার্জনের পাশাপাশি সাধারণ মানুষের ওপর অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেয়া হাবিবকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অজপাড়া ঢাকুয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব অভাবের তাড়নায় এসএসসি পাশ করে ময়মনসিংহে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর 2014 সালে ফুলপুর তারাকান্দা থেকে শরীফ আহমেদ এমপি নির্বাচিত হলে তার ব্যক্তিগত সহকারী হন হাবিব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এমপি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে আরও বেড়ে যায় তার দাপট। নিয়োগ বাণিজ্য, তদবির এবং চাঁদাবাজি করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। গ্রামের বাড়ির 1 কিলোমিটার পূর্বে নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন গেট। বাড়িতে যাওয়ার কাঁচা রাস্তাও একাধিকবার পাকা করিয়েছেন তিনি। গ্রামে আলিশান বাড়ি, বাড়ির সামনে দৃষ্টিনন্দন মসজিদ, তারাকান্দা, ময়মনসিংহ এবং ঢাকায় একাধিক বাড়ি নির্মাণের পাশাপাশি কিনেছেন কয়েক একর জমি। এমনকি বিগত ইউপি নির্বাচনে প্রভাব খাটিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জেতানোরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। তার ঢাকা বাসা আছে 2টা, ঢাকা আছে 2টা, ময়মনসিংহ শহরে আছে 2টা, আর মনে করেন যে তারাকান্দা আছে, জায়গা জমি আছে বহু তার। আর এই যে মনে করেন যে বাসাটা করছে, গেট করে করছে, এটা তো প্রধানমন্ত্রীও নাই এরকম। মসজিদ 2বার ভাঙছে, ভাঙিয়া লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে করে। আর একজনের জালা ডাক্তারের জমি 25 কাঠা এই জোরে দখল করছে। মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে দুর্নীতি অনেক কিছুই করছে। রাস্তাঘাট একবারের বদলে 4বার পাকা করছে। আর ওই দিক থেকে তার নামে অনেক অভিযোগ। সরকার পতনের পর গা ঢাকা দেন হাবিব। এ বিষয়ে তার ভাই রফিকুল ইসলাম জানান, আইনজীবীর সহকারী থাকা অবস্থাতেই অর্থবিত্তের মালিক হয়েছেন হাবিব। তার বাড়ি তার আলাদা টেয়াদা করছে, চাকরি করিয়া করছে আলাদা, আগে চাকরি করিয়া, আর পিএইচডি করে এই বাড়ি করছে না। দ্রুত দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় এনে বিচার করা দরকার বলে মনে করেন দুদকের সাবেক আইনজীবী। তদন্ত হতে পারে, আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমানে যে একটি সরকার আসছে, এই সরকার নিরপেক্ষভাবে কাজ করতেছে এবং অনিয়ম দুর্নীতি যেগুলো আছে এগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে বলে আমি মনে করি। সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাবে হাবিব আত্মসাৎ করেছেন সাধারণ মানুষের শত শত কোটি টাকা। এসব টাকা ফেরত না পেলে হাবিবের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল 24 ঘন্টায় আরো 7 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 860 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একদিনে সারা দেশে 621 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন 25,241 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত 28,565 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 150 জন। গত বছর মারা যান 1,705 জন। দেশের 12টি সিটি কর্পোরেশনের সব কাউন্সিলরদের অপসারণ করেছে সরকার। বড় সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের দায়িত্ব সরকারি কর্মকর্তাদের দেয়া হলেও ছোট সিটি কর্পোরেশনগুলোতে শুরু হয়েছে বিপত্তি। জনবল সংকটে কাউন্সিলর কার্যালয়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বিএনপি নেতাদের দাবি, হাসিনা সরকারের পতনের পরে গা ঢাকা দেন কাউন্সিলররা। শফিক মুর্শিদ রিপোর্ট। সরকারি সিদ্ধান্তে গেল বৃহস্পতিবার দেশের সবকটি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়, আর গেল আগস্টে অপসারিত হয় মেয়ররা। নাগরিক সেবা নিশ্চিতে এসব পদের দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের।
বড় সিটি কর্পোরেশনগুলোতে সমস্যা না হলেও ছোট ছোট সিটি কর্পোরেশনে জনবল সংকটে কাউন্সিলরদের জায়গায় অন্যদের দায়িত্ব দেয়া নিয়ে বেঁধেছে বিপত্তি। মানের অফিসার এখানে আছে, সেই মান দিয়ে তো আসলে জনসেবা করাটা খুব কঠিন হবে। ঢাকা সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, এখানে তো শত শত কর্মকর্তা, তাদের ওই 90টা ওয়ার্ডে লোক দেওয়া তাদের জন্য কোনো সমস্যা না, তাই না? কিন্তু এটা তো আমাদের জন্য ভীষণ সমস্যা। সিটি কর্পোরেশনগুলোর এমন সংকট ও কাউন্সিলরদের অনুপস্থিতি ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে। বাচ্চার যে জন্ম নিবন্ধন এটা করবো সেটাও ঠিকভাবে পারতেছি না। বয়স্ক ভাতা আছে, তারপরে ওমেন্সের কার্ডের, চাউলের কার্ডেরই আছে, তারপরে মশা আছে, ডেঙ্গু, তারপরে ড্রেন পরিষ্কার হইবে না। গণহারে বাদ দিলে পাবলিকের তো অবশ্যই সমস্যা হবে। গণহারে প্রত্যাহার করাটা আমি মনে করি ঠিক হয়। তবে বেশিরভাগ মেয়র ও কাউন্সিলররা রাজনৈতিক পট পরিবর্তনের পর লাপাত্তা হয়ে গিয়েছিলেন বলে দাবি বিএনপি নেতাদের। আমরা তো পালিয়ে যাইনি, যারা পালিয়ে গেছেন তারা ভোটে নির্বাচিত ছিল, আর্টিফিশিয়াল বা পাতার নির্বাচনে তারা নির্বাচিত, এই জন্য তারা পালিয়ে গেছে। নির্বাচনে কারচুপি করছে, কারচুপির কারণে তার মনের ভিতরে ভয় হয়েছে, এই জন্য সে গা ঢাকাতেছে। এখন নাগরিক সেবা নির্বিচ্ছিন্ন রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ সচেতন মহলের। অতিরিক্ত জনবল ট্রান্সফারের মাধ্যমে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে সহায়তা করতে হবে এবং সব থেকে বড় সমাধান হলো খুব দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে হবে। সংকট কাটিয়ে শিগগিরই শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করবে সিটি কর্পোরেশনগুলো, প্রত্যাশা নাগরিকদের। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। কুষ্টিয়ায় অবৈধ দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব সংকটে জিকের পানি প্রবাহ খাল। দীর্ঘদিন ধরে অবৈধভাবে খালটি দখল করে গড়ে তোলা হয়েছে কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা। এমনকি এসব কলকারখানার বর্জ্যে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ সহ পানি নিষ্কাশন ব্যবস্থাও। ফলে জলাবদ্ধতার কবলে পড়ে হাজার হাজার বিঘা ফসলি জমি সহ বসত বাড়ি তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা এবং কৃষকরা। তাই দ্রুত খালটি অবৈধ দখলমুক্ত সহ খননের দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকার জিকে প্রধান ক্যানেলের শাখা খাল। এই খালের মাধ্যমে এলাকার ফসলি জমিতে পানি সরবরাহ সহ হয় পানি নিষ্কাশন। তবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই খালটি দখল করে গড়ে তোলা হয়েছে কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা। এমনকি এসব কলকারখানার বর্জ্যে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ সহ পানি নিষ্কাশন ব্যবস্থাও। ফলে পানিতে তলিয়ে গেছে প্রায় 3000 বিঘা ফসলি জমি। চরম ক্ষতির মুখে পড়েছে এই এলাকার কৃষকেরা। তাই দ্রুত খালটি অবৈধ দখল মুক্ত সহ খননের দাবি তাদের। ক্যানেলে কিন্তু অবৈধ বাড়ি হয়ে আমাদের ক্যানেলটা বুঝায় ফেলেছে। তারপরে আপনার কিছু দুটো মেল হয়েছে জায়গায়, ওই মাথায় যায় সেই মেলের জন্যই আমাদের পানি বেরোয় না, মানে ক্যানেলে ভরাট পড়ে গেছে। আমরা 10 থেকে 12 বছর আমরা হাজার হাজার বিঘা ফসলের জমি আমরা ফসল একটাও ঘরে তুলতে পারি না। আমাদের যেসব প্রান্তিক কৃষকরা আছে তারা এই মানে বছরের বছর তারা লোকসান দিয়ে যাচ্ছে। যত বর্জন আছে এই বর্জনগুলো সব খালে ফেলানোর পর খালের তো কোনো রকম পানি বাড়ায় না, এর জন্য আমাদের এই মাঠটার আজ এই অবস্থা। শুধু তাই নয়, খাল দখলের ফলে বন্ধ হয়ে গেছে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। পানি উঠেছে বসত বাড়িতেও। বাসিন্দারা পড়েছেন চরম বেকায়দায়। দ্রুত এর সমাধান চাই তারা। এখানে আসতে রোড নাই, কিছু নাই, ড্রেন নাই, এখানে পানি বাহাতি পারে না, খুব সমস্যার ভিতরে আমরা আছি। হাত পা চুলকা করে খাচ্ছে, এতে তো সমস্যা। বন্দি হয়ে আমরা থাকছি, সবাই মা বাপের বাড়ি চলে যাচ্ছে, যারা মারে বাড়ি নেই তারা কোন যাবি। এ বিষয়ে দখলদাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত এক কারখানার মালিক সবকিছু অস্বীকার করে বলছেন তিনি কোনো খালের জায়গা দখল করেননি। এমনকি তার কারখানার বর্জ্যও ফেলেন না জিকের খালে। আমার তো জায়গাই না, আমি ক্যানেলের ধারে তুলুক জায়গায় আমরা বেশি করি, জিকের জায়গায় আমি নাই, তো জিকের জায়গায় যাবো কেন? জিকি জায়গায় যারা ঘর বাড়ি রয়েছে তার দেখে না, জিকি আলাদা দেখে না। আমরা যে ময়লা মাটি সেটা আমরা আলাদা জায়গায় ফেলা দিয়ে আসি। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। যারাই এর সাথে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে দেখি যদি তারা পরিবেশে ক্ষতি সাধন করে থাকে এবং আমাদের ড্রেনেজ ক্যানেল সেটা যদি বন্ধ করে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, দ্রুতই খালটি খনন সহ দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদ সীমা ছুঁই তলিয়ে গেছে লালমনিরহাটের নিম্নাঞ্চল।
চরাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকার কমপক্ষে 10,000 হেক্টর আমন ধান সহ সবজি ক্ষেত। টানা বর্ষণে পানি বেড়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা এবং দুধকুমার নদের পানি। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পানি বেড়েছে এবং প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন 20,000-এর বেশি পরিবার। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে বিভিন্ন নদ নদীতে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 20,000-এর বেশি পরিবার। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ডুবে গেছে 2,000 বিঘার উপরে কৃষকের প্রধান ফসল, মাসকলাই সহ কয়েক জাতের ফসল। যত ক্ষেত নেতা সবকিছু ডুবে গেছে। বাড়ির সাইডও মনে করেন যে পানি, বন্যাতে ডুবে ভাসে গেছি। এই তো আমাদের বাড়ি ভাসে গেছে, যেগুলো আমাদের বাড়ি নদীতে ভাসে গেছে। খুব অসুবিধা। ভুক্তভোগীদের অভিযোগ, এমন দুর্যোগের সময়ও পাশে পাননি প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের। বন্যার পরিস্থিতি খুব খারাপ। আমাদের এখানে কোনো লোক যোগাযোগ নাই, মেম্বার চেয়ারম্যান। আমরা অনেক সমস্যার মধ্যে আছি। এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা কোনোভাবে আমরা পাইনি। লালমনিরহাটে টানা বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে নিম্নাঞ্চলে। তলিয়ে গেছে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার কমপক্ষে 10,000 হেক্টর আমন ধান সহ সবজি ক্ষেত। আর বৃষ্টি অব্যাহত থাকায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শহরাঞ্চলের রবি শস্য ছিল পানির নিচে। নদীর আশেপাশে যে আমন ধান গাছ ছিল, আমন ধান কিন্তু পানিতে ডুবে গেছে। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে মনে করেন যে খেটে খাওয়া মানুষের জন্য প্রচন্ড অসুবিধা। আমাদের যে গরু ছাগলের ঘাস এনে খাওয়াবো এ ব্যবস্থাও হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে আমন ধানগুলো যেগুলো ডুবে গেছে সেগুলো পচন ধরার কিছু একটা আশঙ্কা দেখা যাচ্ছে। টানা বর্ষণে পানি বেড়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি। পানি আরও বাড়লে ক্ষতির মুখে পড়তে পারে মৌসুমি ফসল। আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 4 দিন থেকে ঝড়ি হইতেছে। আমরা ব্যবসায়িক মানুষ, ব্যবসা করতে পারতেছি না। খেটে খাওয়া মানুষ বের হতে পারতেছে না, তাদের খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়েও টানা বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মৌসুমি ফসল। ভেসে গেছে মাছের ঘের, প্লাবিত ঘরবাড়িও। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।